একটা ন্যারেটিভ চালু হয়েছে বাংলায় এবং এটা দীর্ঘদিন ধরে শুরু হয়েছে যে রাম কাল্পনিক চরিত্র মানে কমিক ক্যারেক্টারের মতন সুপারম্যান যেভাবে রয়েছে, পোকেমন যেভাবে রয়েছে, হ্যাগ্রিড, ক্যাপ্টেন স্পার্ক, র্যাক্সিট, হিজিবিজবিজ, হাঁসজারু, সেরকম রামও একটি কমিক চরিত্র বা কাল্পনিক চরিত্র যেটা গল্পের বইতে রয়েছে, তার সাথে রক্ত মাংসের মানুষের কোনো সম্পর্ক নেই। প্রথমেই বলি, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। শ্রীনাথ অর্থাৎ বিষ্ণু, শ্রীদেবী লক্ষ্মীদেবীর যিনি স্বামী সেই বিষ্ণু, এবং জানকীনাথ সীতাপতি রামচন্দ্র অভেদ পরমাত্মনি। স্তোত্রকার বলছেন এই দুজনেই অভেদ, একই পরমাত্মা। তথাপি মম সর্বস্ব রাম কমললোচন, তবু আমি ভালোবাসি কাকে? সেই রাম, সেই কমললোচন রামচন্দ্রকে আমি ভালোবাসি। রামকে নিয়ে এই যে নতুন একটা ভাবনা যে রাম কাল্পনিক, রাম নেই, রাম হয় না, রাম মহাকাব্যিক চরিত্র। যারা মহাকাব্যের উদ্ভব জানে, যারা একটু লেখাপড়া করবার চেষ্টা করেছে, তারা এটা জানে যে মহাকাব্যের বীজ লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে। কিভাবে মহাকাব্য তৈরি হয় সেটা যদি আমরা জানতাম বা সেটা যদি আমরা মাথায় রাখতাম, তাহলে কিন্তু রাম কাল্পনিক না রাম বাস্তব এই দ্বন্দ্বের উদ্ভবই হতো না। মহাকাব্য শুরু হয় অনেকটা মিছরি পাতার মতো করে। কীরকম জিনিসটা? যেমন যারা পুরনো দিনের ডেলা মিছরি দেখেছেন, বা এখনও পাওয়া যায় কোনো কোনো দোকানে, এখন এর কাটিং মিছরিগুলো নয়, সেই ডেলা মিছরিগুলো যখন পাতা হয়, করা হয় কি, একটা থালার মধ্যে একটা সুতো দিয়ে দেয়, তারপরে তার মধ্যে চিনির রস ঢালতে থাকে। ওই চিনির রসের দানাগুলো সুতোটাকে কেন্দ্র করে জমাট বাঁধতে থাকে। পরবর্তীকালে ওই সুতোটা ভেতর থেকে বার করে নিলেই থালা মিছরি হয়ে যায়, যেটা আগেকার দিনের পুজো পাঠে দারুণভাবে চলতো। ওটা দিতেই হতো দেবতাকে, শ্রীকৃষ্ণের ভোগে, রামের ভোগে, এদের দিতে হতো। তা ঠিক এইভাবেই তৈরি হয় কিন্তু মহাকাব্য। মহাকাব্য যখন তৈরি হয় তখন তার সূত্র হিসেবে একটা ওই সুতো দেওয়া থাকে, সেটা খুব সরু, সেটা খুব সামান্য, সেটা অল্প। তারপর সেই মহাকাব্য, সেটা বাস্তব কোনো অঞ্চলের কোনো ঘটনা, কোনো বিশেষ রাজা, বিশেষ কোনো রাজকীয় ঘটনা সেটা থাকে। আর সেটাকে নিয়ে বেরিয়ে পড়ে কারা? বেরিয়ে পড়ে ভাটেরা। আগেকার দিনে রাজসভায় ভাট থাকতো। এরা কি করত? এরা বিভিন্ন উপাখ্যান, রাজার বিভিন্ন মহিমা কথা ছড়িয়ে বেড়াতো, দেশময় ছড়িয়ে বেড়াতো। এরা অনেক সময় বাড়িয়ে চাড়িয়েও বলতো, অনেক কিছু সংগ্রহ করে নিত। রাজ দরবার থেকে যখন ভাট তার দল নিয়ে বেরোতো, তখন সেই রাজার কাহিনী বা সেই বিশেষ কাহিনীটা থাকতো ছোট্ট, কিন্তু সেটা বাস্তব। পরবর্তীকালে যে যে এলাকা দিয়ে দিয়ে সে যেত, সেখানকার বিভিন্ন গৌরবময় কাহিনী বা সেখানকার দ্বন্দ্ব ইত্যাদি তার সঙ্গে সঙ্গে সে জুড়ে নিত। পরবর্তীকালে দীর্ঘদিন পর আবার যখন সে রাজদরবারে ফিরে আসতো, তখন দেখা যেত সেই রাজকাহিনী শাখায় প্রশাখায় পল্লবিত হয়ে একটা পূর্ণাঙ্গ, বিস্তৃত, সার্বজনীন এবং সর্বদেশীয় রূপ ধারণ করেছে। এটাই মহাকাব্যের উপাদান। এইভাবেই সাহিত্যিক মহাকাব্য তৈরি। রামকে নিয়ে কোনো কল্পনার কোনো জায়গা ছিল না? রাম বলে এক রাজা ছিল? অবশ্যই রাম বলে রাজা ছিল। রামের বংশ অর্থাৎ রঘু বংশ পাওয়া যাচ্ছে, সেটা অ্যানথ্রোপোলজিক্যালি কার্বন ডেটিং করে বা সেটা তো পাওয়া গেছে। শুধু তাই কেন, যখন প্রবাল প্রাচীরটা ভেঙে দেওয়া হচ্ছে, যাকে আমরা বলি রাম সেতু, হ্যাঁ, বেশ কিছু বছর আগে সেই রাম সেতু আন্দোলন হয়েছিল, তখন রাম সেতু আন্দোলনে আমরা প্রত্যক্ষভাবে সেই সময় সেগুলো নিয়ে কথা বলেছি এবং অন্তরিক্ষ থেকে ক্যামেরার মাধ্যমে রাম সেতুর ওই ব্রিজটা যেটা ভেঙে দিয়ে পথ করানোর চেষ্টা হচ্ছিল, সেটাও কিন্তু পাওয়া গেছে। অতএব রাম অস্তিত্ববান পুরুষ। তবে হ্যাঁ, সেই রাম ভগবান ছিল কিনা, সেই রামকে সবাই পুজো করতো কিনা, এটা একটা আলোচনার বিষয় হতে পারে। কেননা বাল্মীকি যে রামায়ণ লিখেছেন
সেইখানে রামকে তিনি প্রথমে বলেছেন রাম ছিলেন নরচন্দ্রমা, ভগবান বিষ্ণুর অবতার বা ভগবান বিষ্ণুর সঙ্গে কানেক্টেড হয়েছেন আরো কিছুদিন বাদে। প্রথম আমরা রামকে দেখেছি নরচন্দ্রমা, একজন আদর্শ রাজা, একজন আদর্শ মানুষ, তার চেয়েও বলা ভালো একজন পূর্ণাঙ্গ মানুষ। পূর্ণ শশী, পূর্ণ চাঁদ দেখতে যেমন লাগে রাম ঠিক সেই রকম ছিলেন, সেই রকম পূর্ণায়ত একটা রাজত্বের তিনি ছিলেন রাজা। তাকে নিয়ে তার মধ্যে দোষ ত্রুটি সবই থাকে। পূর্ণ মানুষের মধ্যে শুধুই গুণ থাকবে, তার কোনো দোষ ত্রুটি থাকবে না। দোষ ত্রুটি ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে তবে তো একটা পূর্ণাঙ্গ মানুষ হয়। রামের মধ্যেও সেটা রয়েছে। পরবর্তীকালে যখন রামের দেবায়ন হলো তখন ধীরে 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 তার গুণ, তার মহিমা ভক্ত হৃদয়ে প্রতিষ্ঠিত হতে থাকলো, সেটা বাড়তে লাগলো। এইভাবেই রামচরিত্র বিস্তৃত হয়ে গেল। আমার এই জায়গাতে বাঙালিদের মধ্যে একটা ধারণা বারবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাম বাঙালির নয়, রাম বাংলার নয়। এটা আপনি সন্ন্যাসী সাধু সন্তদের সাথে এত যোগাযোগ, সাধারণ ঘরে ঘরে এটা কি করে আপনি এই যে যুক্তি, এই যে ধারণা, সেই ধারণাটাকে খণ্ডন করতে পারবেন? রাম বাংলায় ছিলেন, আছেন, থাকবেন, প্রথমে এইটা বলা ভালো। তারপরে যেটা বলবো যে রামকে যারা বহিরাগত বলছে তাদের কোথাও বোধহয় চেতনার নাব্যতায় কিছু অভাব আছে। তারা গভীরচারী কোনো কথা বলছে না, উদ্দেশ্য প্রণোদিত কথা বলছে। আমরা সমস্ত রকম রাজনৈতিক অনুষঙ্গ বাদ দিয়ে কেবল আধ্যাত্মিক অনুষঙ্গগুলো যদি দেখি তাহলেও দেখব আমাদের মা, ঠাকুমা, কাকিমারা দুটো উৎসব বা দুটো তিথি কিন্তু তারা পালন করতই। একটা হচ্ছে জন্মাষ্টমী আর একটা হচ্ছে রামনবমী। রামনবমী বাংলায় পালন করা হতো, ভীষণভাবে পালন করা হতো। মা ঠাকুমারা রামনবমীর দিন উপোস করত, স্থানীয় শীতলা মন্দিরে, কালী মন্দিরে বা রামের মন্দিরে তারা পুজো দিতে যেত। শুধু কি তাই, রাম মন্ত্রে দীক্ষা হতো। বহু পরিবার পাওয়া যায় যেখানে ইষ্ট দেবতা ছিলেন রাম। বাংলাদেশে বহু প্রাচীন রাম মন্দির পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে আমাদের যে বাংলা, সেখানে শান্তিপুরের রামের গঠন একরকম পাওয়া যায়, আবার আমাদের কলকাতার আশেপাশের রামের গঠন একরকম, আবার বাঁকুড়ায় রামের গঠন আরেক রকম। যদি রাম বহিরাগত হতো তাহলে কেবলমাত্র এই বঙ্গদেশের মধ্যে রাম মূর্তির এত ভ্যারিয়েশন এবং রাম মন্দিরের এখানকার যে সমস্ত স্থানীয় রাম মন্দির তার এত বৈচিত্র্য থাকতো না। তবে হ্যাঁ, যেমন করে হয়তো এখানে কালী উপাসনা হয়েছে, যেমন করে দুর্গা পূজা পালন হয়েছে, রাম পূজায় রাম ওরশিপের মধ্যে হয়তো সেই আড়ম্বরটা আসেনি, কিন্তু মানুষের গভীরচারী একটা প্রজ্ঞার স্রোত, শ্রদ্ধার স্রোত, বার ব্রত সংক্রান্ত যে একাত্মতা সেটা কিন্তু রাম নিয়ে ছিল।